আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুর রহমান। ওনার বাড়ি নোয়াখালী জেলার মাইজদি উপজেলায়। উনি নোয়াখালী জেলা স্কুলের নবম শ্রেণীর একজন স্টুডেন্ট। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর মুখ থেকে। আর ঘটনাটি ঘটেছিল এই আব্দুর রহমান ভাইয়ের দুঃসম্পর্কের এক ফুপুর ছেলের সাথে। ফুপুর ছেলের নাম রায়হান। এই রায়হান ছিল কোরআনে হাফেজ। ছেলেটি খুবই নম্র ভদ্র স্বভাবের ছিল। রায়হান সে একদিন বিকেলবেলা, তখন অবশ্য আসরের আজান দেয়নি, ওই সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। আসরের আজান যখন দিয়ে দেয়, তখন রায়হান বন্ধুদেরকে বলে, তোরা খেল, আমি এই পুকুর থেকে অজু করে মসজিদ থেকে নামাজটা পড়ে এসে আবার তোদের সাথে খেলবো। এই কথা বলে সে পার্শ্ববর্তী যে পুকুরটা, এই পুকুরে অজু করতে চলে গেল। তার বন্ধুরা তো খেলছে। এদিকে আসরের নামাজ শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রায়হানের আসার নাম নাই। রায়হান কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেছে, রায়হান কিন্তু আসে না। সবাই বলছে, কি রে, রায়হান আসলো না? ওর না নামাজ পড়েই চলে আসার কথা ছিল, এখন মাগরিবের আজান দিয়ে দিবে, রায়হান কোথায় গেল? এমত অবস্থায় রায়হানের পরিবারের সদস্যরা তারা রায়হানকে খোঁজার জন্য চলে আসে। কারণ রায়হান সাধারণত আসরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতো, মাগরিবের আগ পর্যন্ত খেলাধুলা করতো, মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরত। ও ওই দিন আসরের আগেই বাসা থেকে বের হয়েছিল। যেহেতু একটু আগে বের হয়েছে, কি করছে না করছে, এই জন্য পরিবারের কয়েকজন সদস্য বের হয়ে আসে যে রায়হান কোথায়। ও যেই বন্ধুদের সাথে খেলতো, তাদের খেলা প্রায় শেষ, মাগরিবের আজান দেবে ভাব ওই সময়। এমত অবস্থায় রায়হানের পরিবারের কয়েকজন সদস্য যখন আসে, এসে বলে, রায়হান কোথায়? তখন বন্ধুরা বলে যে ও তো আসরের নামাজ পড়তে গেল, এরপর তো আর আসে নাই। আসরের নামাজ পড়তে গেল মানে? বলে, হ্যাঁ, ও বললো যে এই যে পুকুরে অজু করে নামাজ পড়তে যাবে। তখন আসরের নামাজের সময় যেই কয়েকজন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়েছিলেন, এদের কয়েকজন রেগুলার ছিলেন, তো তাদের বাসাও আশেপাশেই ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো, রায়হান কি নামাজ পড়তে গিয়েছিল? ওরা বললো, কই না তো, আসরের নামাজের পর রায়হানকে তো দেখি নাই। এরপর তারা সন্দেহ করে পুকুরের পাড়ে গেল। পুকুরের পাড়ে গিয়ে একটা জিনিস তারা দেখতে পেল। রায়হান একটা গামছা নিয়ে বাসা থেকে বের হয়েছিল। ওই গামছাটাই পুকুরের পাড়ে রয়েছে। গামছা পুকুরের পাড়ে রয়েছে, রায়হান কোথায়? তখন কিন্তু সন্দেহ ঘনীভূত হয়। এরপর আরেকজন প্রতিবেশী, যার নাম হচ্ছে ফারুক, এই ফারুক লোকটা মধ্যবয়স্ক একজন মানুষ ছিলেন। উনি ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারতেন। অনেকক্ষণ বলতে স্বাভাবিক মানুষ 2 মিনিট থাকেন, 3 মিনিট থাকতে পারতেন, এরকম আর কি। তো উনি পুকুরে নামলেন, নেমে রায়হানকে খোঁজ করার চেষ্টা করলেন। উনি পুকুরের বিভিন্ন সাইডে প্রথমে হাঁটলেন চতুর্দিকে, রায়হান তার পায়ে বাঁধে কিনা। এরপর উনি বুঝতে পারলেন না, পুকুরের চতুর্দিকে রায়হান নাই। তখন উনি পুকুরের আস্তে আস্তে গভীরে যেতে থাকলেন। পুকুরটা যে খুব বেশি গভীর ছিল বিষয়টা এরকম না। একজন মানুষ ডুবে যেত, ডুবে যাওয়ার পর যদি হাত উঁচু করতো, হাতটা ভেসে থাকতো, মানে এতটা গভীরতা। উনি পুকুরের ঠিক মাঝ বরাবর যখন গিয়েছেন, যখন ডুব দিয়েছেন, তখন নিচের দিকে সাদা কিছু একটা দেখতে পান।
উনি আরও ডুব দিয়ে দেখতে পান, অর্থাৎ ডুব দিয়ে আরেকটু নিচে গিয়ে দেখতে পান এটা রায়হান। এরপর উনি উপর দিকে উঠে যে বলবেন যে রায়হানকে পাওয়া গেছে, উনি যখন উপর দিকে ওঠা শুরু করবেন হঠাৎ করে নিচ থেকে কে যেন খপ করে তার পা চেপে ধরে। উনি তো খুবই ভয় পেয়ে গেছেন, এদিকে ওনার দমও প্রায় ফুরিয়ে এসেছে। উনি অনেক কষ্টে পাটা ছুটাতে সক্ষম হন। উনি উপরে ওঠেন, উঠে চিৎকার দিয়ে বলেন এই রায়হানকে পাওয়া গেছে, এখানে রায়হানকে পাওয়া গেছে। তখন লোকজন তো বুঝতে পারছে যে ঘটনাটা কি হয়েছে। উনি দ্রুত সাঁতার কেটে তীরে চলে আসেন, এসে বলেন যে এই ব্যাপার, রায়হানকে তো এভাবে দেখছি, আর আমি যখন উপরে উঠতে গেছি কে যেন খপ করে পা টেনে ধরছে। এরপর উপস্থিত লোকজন বুঝতে পারল যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় মোটেও। রায়হান সাঁতার জানতো, আর আসরের সময় সে যাবে নামাজ পড়তে, অজু করতে গিয়ে সে এখানে পুকুরে নামবে। এদিকে রায়হানের পরিবার তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এটাই স্বাভাবিক। ওইখানে একজন কবিরাজও ছিল, ওই গ্রামের একজন কবিরাজ। উনি বিষয়টা বুঝতে পেরে ওই ফারুককে বললেন যে ফারুক, তুমি এভাবে নেমো না, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা সাথে নিয়ে নামো, এটা হাতের মধ্যে রাখবা, তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এরপর এই যে ফারুক, উনি আবার ডুব দিলেন। ততক্ষণে কিন্তু প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে, মাগরিবের আজানও হয়ে গেছে। আজানের পরও কিন্তু হালকা আলো থাকে, ওই রকম আলোতে কিন্তু কাজ চলছে। সাহস করে ফারুক আবারও চলে যান পুকুরের মাঝখানে। এবার উনি আবারও ডুব দেন। ডুব দিয়ে দেখতে পান যে রায়হান তার শরীরের অর্ধেক অংশ মাটির ভেতরে। উনি তখন অনেক কষ্ট করে ওই অবস্থাতে রায়হানকে টেনে তোলেন। টেনে তুলে রায়হানকে পুকুরের পাড়ে নিয়ে আসেন। আসলে রায়হানের শরীরের একটা অংশ, বিশেষ করে মাথা থেকে বুক পর্যন্ত, এটা মাটির ভেতরে ওই কাদার মধ্যে আর কি, পুকুরের নিচে তো কাদা থাকে, যে অংশে মাটি থাকে, সেখানে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু কি অপরাধ ছিল তার? ওই কবিরাজ উনি বললেন যে এখানে কোনো একটা দুষ্টু পিশাচিনীর আবির্ভাব ঘটেছে, যেটা আগে ছিল না। সেই এই কোরআনে হাফেজ এই ছেলেটাকে পেয়ে সে এই কাজটি করেছে। একে মেরে ফেলার মাধ্যম দিয়ে ওই পিশাচিনীটা আরও বেশি শক্তিশালী হবে, কারণ ও অন্য 8-10টা স্বাভাবিক ছেলের মতো ছিল না। সে খুবই নামাজ কালেমে একটা ছেলে, অল্প বয়স্ক, আবার কোরআনে হাফেজ। এই ধরনের বাচ্চাদেরকে মেরে ফেললে ওই ধরনের পিশাচিনী যারা একটু দুর্বল প্রকৃতির, এরা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই কাজটাই ও করেছে সুযোগ বুঝে। এরপর ঘটনা কিন্তু এখানেই শেষ না। রায়হানকে তো দাফন কাফন করা হলো। এরপর ঘটনা শুরু হলো এই যে ফারুক, যিনি এই রায়হানের ডেড বডিকে উপরে তুলে নিয়ে এসেছিলেন, ওই রাত্রেই ফারুক স্বপ্নে দেখে একজন ভয়ঙ্কর চেহারার মহিলা ঘুমের মধ্যেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই এসে ওই ফারুকের গলা চেপে ধরেছে, আর রাগান্বিত বলছে, মানুষকে সাহায্য করার খুব শখ না, আমি তোকে দেখে নেব। এই বলে ওই রাতের মতো ওই অবয়বটি চলে যায়। ঘুম ভেঙে যায়। ফারুক প্রথম দিকে মনে করে যে হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে, তবে পরের রাত্রে একই ঘটনা ঘটে। ওই অবয়বটা বলে, খুব সাহায্য করার শখ না, আমার বলিটা পূর্ণ করতে দিলি না, আমি তোকে দেখে নেব। এরপর এই ফারুক বুঝতে পারেন যে উনি একটা বিপদে পড়ে গেছেন। উনি আবার ওই কবিরাজের কাছে যান, একই গ্রামের লোক তো সেই কবিরাজ, এই জন্য কবিরাজকে পেতে তো কোনো সমস্যা হয়নি তার। কবিরাজের কাছে গিয়েই সব কথা খুলে বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটছে, ওই পুকুরে থাকা ওই পিশাচিনীটা এবার স্বপ্নের মধ্যে এসে তাকে বিরক্ত করছে। কবিরাজ উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, তার শরীর বন্ধ করে দেন। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা ফারুকের সাথে না, অন্য একজন লোক। উনি একদিন দুপুরবেলা গোসল করতে গিয়েছেন ওই পুকুরে। গোসল শেষে উনি যখন উঠতে যাবেন তখন ওনার পা নিচ থেকে কেউ যেন চেপে ধরেছে। উনি অনেক কষ্টে ওই অবস্থায় নিজের পা ছাড়িয়ে উপরে উঠে দিয়েছেন এক দৌড়। ওই রাত্রেই নাকি ওই লোকটার স্ত্রী স্বপ্নে দেখেন যে একটা সাদা কাপড় পরা মহিলা, ভয়ঙ্কর চেহারা, সে ওই মহিলাকে বলছে, তোর স্বামীকে আমার লাগবে রে, তোর স্বামীকে আমার কাছে দিয়ে দে, ওকে আমি বলি দেব। তো এইটা যখন দেখেছেন উনি তো
ঘুম থেকে জেগে গেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কি হয়েছে। তখন এই কথাটা ওই মহিলা ওনার স্বামীকে বলেছেন। পরিবারের অন্য যারা ছিলেন আর কি, তাদের ঘুম ভেঙে গেছে, তারাও শুনছেন, সবাই বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। এইখানে এমন একটা ঘটনা ঘটা শুরু হয়েছে যেটা এখনই থামাতে হবে। এরপর ওই কবিরাজ উনি কিছু রিচুয়াল করেছিলেন, তা আল্লাহর রহমতে এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ধরনের কোনো সমস্যা ওই পুকুরে হয়নি, স্বাভাবিকই আছে সব কিছু। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটি নিরীহ কোরআনে হাফেজ বাচ্চা কিভাবে সে এই পিশাচিনীর শিকার হলো, বিনা অপরাধে তাকে মেরে ফেলল। এই বাচ্চাকে উঠোতে গিয়েও এই ফারুক নামের ভদ্রলোক সেও বিপদে পড়ে গিয়েছিল। এরপর আর একজন লোক সেও বিপদে পড়ে গিয়েছিল। যে আল্লাহর রহমতে ওই পিশাচিনীটা ওই পুকুর থেকে বিতাড়িত হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, আশা করছি এই ধরনের সমস্যা ওখানে আর হবে না। যেহেতু এতদিন হয়নি, আমরা আশা করব যে আল্লাহ যেন এই ধরনের বিপদ আর কাউকে এভাবে না দেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 167তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাইফুল্লাহ। ওনার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামে। পেন্নাই গ্রামটা বেশ কয়েক ভাগে বিভক্ত, উত্তর পেন্নাই, দক্ষিণ পেন্নাই, পূর্ব পেন্নাই, এরকম আর কি। ওনার যে বাড়িটা, এটা কোন পেন্নাই উনি সঙ্গত কারণে বলেন নাই, এটা গোপন রাখতে চেয়েছেন। ওনার জন্ম 1999 সালের জানুয়ারি মাসের 18 তারিখ সোমবার। সময়টা ছিল শেষ রমজান। ওই দিন সন্ধ্যার পর পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়। পরের দিন রোজার ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের আগের রাত 9টায় অর্থাৎ শেষ রমজান যেটা, সেটা হয়ে গেছে, ইফতার হয়ে গেছে, রাত 9টার দিকে উনি জন্মগ্রহণ করেছেন। জন্মের সময় তারিখ স্পষ্ট মনে থাকার পেছনে কারণ এইটাই যে পরের দিন ঈদ উল ফিতর ছিল, তাই। উনি তো জন্মগ্রহণ করেছেন একটা বিশেষ সময়, সুন্দর একটি সময়, একটা পবিত্র রাতে। পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাতে এসে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। 3টা রাত স্বাভাবিকভাবে গিয়েছে। ঈদের আগের রাত, তারপর ঈদের দিনের রাত, ঈদের পরের দিনের রাত। এরপর যেই রাতটা আসবে, সেই রাতের আগের যে সন্ধ্যা, এই সন্ধ্যাতেই হঠাৎ করে শিশুটির আচরণে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে যায়। সে মায়ের বুকের দুধ খাওয়া পুরোপুরি রূপে বন্ধ করে দেয়। একটানা কান্নাকাটি করছে। এমন কান্না, এটা কোনো স্বাভাবিক কোনো শিশুর কান্না না। শিশুরা কান্নাকাটি করে, ক্ষুধায় কান্নাকাটি করে বা অন্য কোনো কারণে কান্নাকাটি করতে পারে, কিন্তু এমন কান্না অস্বাভাবিক রকমের কান্না। এটা কোনো কান্না না, এটা একটা আর্তনাদ, তীব্র আর্তনাদ, গলা ফাটানো আর্তনাদ, যে কারো বুকে কাপড় ধরিয়ে দেবে বাচ্চাদের এই কান্না। মা বাবা কোনোভাবেই থামাতে পারছেন না। আত্মীয় স্বজনরা চলে আসে, পাড়া প্রতিবেশীরা চলে আসে, সবাই মিলে চেষ্টা করেও কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যায় না। শরীরটা ভয়ঙ্করভাবে মাঝে মাঝে কেঁপে উঠছে, সময় গড়াচ্ছে, রাত গভীর হচ্ছে, কান্না তো থামে না। অজানা এক আতঙ্ক পুরো বাড়িটাকে মনে হচ্ছে গ্রাস করে ফেললো। দাদা দাদি তখন আর ধৈর্য ধরতে পারলেন না। দাদা দাদি বললেন, এটা কোনো স্বাভাবিক কান্না না রে, আর কিছুক্ষণ কাঁদলে বাচ্চাটা মারা যেতে পারে। নিশ্চয়ই কারো নজর লাগছে বা অশুভ কোনো কিছু ছায়া পড়ছে ওর গায়ে। এক্ষুনি শাহাদত দারোগাকে ডাকতে হবে। শাহাদত দারোগা কোনো পুলিশের দারোগা না, উনি মূলত একজন কবিরাজ, তার নাম শাহাদত কবিরাজ। কিন্তু ওনার যে কাজকর্ম এতটা এগ্রেসিভ যে জিন ভূত তাকে দেখে মারাত্মক ভয় পায়। মানে এতটা ভয় পায়, উনি কোনো কাজে গেলে অতি দ্রুত সেই কাজের সমাধান উনি করে ফেলেন। খুব বেশিক্ষণ কোনো জিন ভূতের সাথে উনি কথা বলেন না। অল্প সময়ের মধ্যেই উনি যেটা করার দরকার উনি সেটা করে ফেলেন। কোনো নরম সুরে কথা বলেন না।
জিন ভূতের কাছে এই শাহাদত কবিরাজই একটা মূর্তমান আতঙ্ক। জিন ভূতের কাছে উনি একটা জিন ভূত, এমন একটা অবস্থা আর কি। এই জন্যই তার এই বিশেষ এগ্রেসিভ আচরণের কারণে মানুষজন তাকে শাহাদত কবিরাজ না বলে শাহাদত দারোগা বলে অভিহিত করেন। উনি প্যারানরমাল বিষয়ে বোঝা বা সমাধানের বিষয়েও আল্লাহর রহমতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। বাড়ির একজন সদস্যকে পাঠানো হয় এই শাহাদত কবিরাজকে আনতে। তখন তো সবার হাতে মোবাইল ফোন ছিল না, টর্চ লাইট নিয়েই রওনা দিয়েছেন। ফোন করে আর জানাতে পারেন নাই শাহাদত কবিরাজকে যে শাহাদত কবিরাজ বাড়িতে আছেন কি না, ওনারা আসছেন। আর শাহাদত কবিরাজের কাছেও তখন মোবাইল ফোন ছিল না। একটা রিক্সা নিয়ে যান, রিক্সার নিচে একটা হারিকেন ছিল, হারিকেনের টিমটিমে আলোতে পথ চলছিল, আর যিনি যাচ্ছিলেন তার কাছে তো টর্চ লাইট ছিলই। মোটামুটি শাহাদত কবিরাজের বাড়িতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যান। শাহাদত কবিরাজ তখন জেগেই ছিলেন। তো উনি ওনার বেশ কিছু উপকরণ নিয়ে আবার ওই রিক্সাতে রওনা দেন। কথা ছিল রিক্সাতে করে আবার তাকে পৌঁছে দিতে হবে। কবিরাজ আসেন, আসার পর উনি বলেন যে এই বাচ্চার উপর একটা শক্তি কাজ করছে না, অনেকগুলো শক্তি একসাথে কাজ করছে। উনি ঝাড়ফুঁক করলেন, রুকিয়া করলেন, আর এই সাইফুল্লাহ ভাইয়ের মা বাবাকে বলে দিলেন যে বাচ্চাকে কখনোই সন্ধ্যার পরে বাইরে নেবেন না, আর যখন আজান দেয় আজানের সময় ওকে বাইরে নেবেন না, আজান শেষ হয়ে গেলে নিতে পারবেন। খুব সাবধানে রাখবেন, সবসময় বাচ্চার সাথে কেউ না কেউ যেন থাকে। এখন তো কবিরাজকে বাড়ি পৌঁছে দেওয়ার পালা। আর তখনই আর একটা ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত ঘটে। সেটা হচ্ছে যিনি নিয়ে আসছিলেন এই শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগাকে, তিনি আবার শাহাদত কবিরাজকে পৌঁছে দেওয়ার জন্য রিক্সা নিয়ে রওনা দিয়েছেন। 3 জন লোক, রিক্সা চালক, ওই পরিবারের একজন ব্যক্তি আর শাহাদত কবিরাজ। রাত তখন প্রায় 10টা কি 10টার বেশি বেজে গেছে, চারদিকে ঘোর অন্ধকার। তো ওই সময় কিন্তু রিক্সা চালানো হতো ওই হারিকেনের মিটিমিটি আলোতে। গ্রাম্য পথ, কাঁচা রাস্তা, গাছপালা দিয়ে ঘেরা। রিক্সা চলছে আস্তে আস্তে, চারপাশের নিস্তব্ধতা। হঠাৎ হঠাৎ কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দে কিন্তু নিস্তব্ধতাটা একটু কমে যাচ্ছিল। কিছুটা পথ আগানোর পরে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে রিক্সাটা ভারী হয়ে গেল। যিনি রিক্সা চালক কোনোভাবেই উনি রিক্সাটা টানতে পারছেন না। মনে হচ্ছিল পেছন থেকে কেউ রিক্সা টেনে ধরে রেখেছে। রিক্সাওয়ালা তার সিট থেকে নেমে পড়ে, নেমে সে দাঁড়িয়ে রিক্সার সামনের দিকে আগানোর চেষ্টা করে, তাও পারে না। এ পর্যায়ে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে চারদিকে খুঁজে দেখতে থাকে যে ঘটনা কি, চাকার নিচে কিছু পড়লো না কি হলো, না কিছুই তো নাই। এদিকে হয় কি, ওই হারিকেনের যে আলো এটাও আস্তে আস্তে কমতে থাকে। রিক্সা চালক মনে করলেন যে হারিকেনে কি ঠিকঠাক মতো কেরোসিন তেল উনি ভরেছেন। এই চিন্তা করে হারিকেনটা উনি খুলে ঝাঁকিয়ে দেখলেন যে ঠিক কি তো আছে, তেল তো ঠিক আছে, সমস্যাটা কি, হারিকেনের আলো কমে যাচ্ছে কেন? তখন হারিকেনের আলোটা বাড়ানোর জন্য একটা ছোট্ট গোলাকৃতির চাকার মতো থাকে, একটা হুইলের মতো থাকে, ওটা দিয়ে কিন্তু হারিকেনের যে সলতে এটা বাড়ানো যায় কমানো যায়। উনি আবার সলতেটা একটু বাড়িয়ে দিলেন, এরপর দেখলেন যে আলো আবারও কমে যাচ্ছে। এই যে এত কিছু হচ্ছে, এই যে শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা যিনি, উনি কিন্তু তেমন কিছু বলছেন না, ওনার কোনো ভাবান্তর নাই, উনি শুধু বিড়বিড় করে কিছু পড়ছেন। আর তখনই শাহাদত কবিরাজ, ওই পরিবারের একজন সদস্য, আর হচ্ছে এই যে রিক্সা চালক, 3 জনই দেখতে পান রাস্তার 2 পাশে যে গাছগুলো রয়েছে না, ওই গাছের আড়ালে জোড়া জোড়া চোখ দেখা যাচ্ছে, আর চোখগুলো লাল টকটকে জ্বলছে। এই চোখগুলো গোলাকৃতির চোখ না, মানুষের চোখের মতোই মনে হচ্ছে, কিন্তু লাল টকটকে জ্বলছে, মনে হচ্ছে চোখগুলো একটা লাইট। প্রথমে রিক্সা চালক আর এই যে সাইফুল্লাহ ভাইয়ের যে ফ্যামিলির যিনি সদস্য ছিলেন, মানে তার জ্যাঠাতো ভাই হয় আর কি, ওনারা মনে করছেন যে এটা মনে হয় কোনো পোকা বা কোনো প্রাণী, কিন্তু না, এরা কোনো পোকা ছিল না, অন্য কোনো প্রাণী ছিল না। অল্প সময়ের মধ্যে দেখা গেল ছোট ছোট শিশুদের মতো তাদের দেহ, গায়ের রং অদ্ভুত রকমের ধূসর, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এই গাছের আড়াল থেকে এরা তাকিয়ে আছে, কেউ খুব রাগান্বিত, কেউ বিশ্রীভাবে হাসছে, কেউ আবার স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে যিনি রিক্সা চালক
আর এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই দুজন তো মারাত্মক ভয় পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এই চোখের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। একটু আগে হয়তো বা 10 জোড়া চোখ ছিল, এখন মনে হচ্ছে 15 জোড়া হয়ে গেছে, এরপরে 20 জোড়া, এরপর 25 জোড়া, এরকম মনে হচ্ছে বাড়ছে। এরই মধ্যে হয় কি, ওই রিক্সার সামনে দিয়ে কয়েকটা বাচ্চা দৌড়ে পার হয়ে যায়। তারপর দেখা যায় যে গরুর বাছুরের মতো অবয়ব, যেগুলোর মাথা আবার মানুষের মতো, এগুলো লাফিয়ে লাফিয়ে চলছে। ব্যাঙ যেভাবে লাফায় ওইভাবে চলছে। রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আবার কোনোটা ওপাশ থেকে এপাশ আসছে। আবার কেউ কেউ সামনের দিকে চলে যাচ্ছে, আর মাঝপথেই অদৃশ্য হয়ে যাচ্ছে। আর রাস্তার এপাশ ওপাশ থেকে খুবই বিশ্রীভাবে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ঙ্কর এক গা ছমছমে পরিবেশ। আর কোনো এক অদৃশ্য কারণে এরা একদম কাছ থেকে এসে কোনো ক্ষতি করতে পারছে না, তাদের শরীরে হিট করতে পারছে না, কিছুটা দূরত্ব বজায় রেখেই ভয় দেখাচ্ছে। এরপর শুরু হলো আগুনের খেলা। 3টা আগুনের কুণ্ডলি তাদের ঠিক মাথার উপর দিয়ে ভোঁ করে উড়ে গেল। এটা তাপ ছিল এতটা ভয়ঙ্কর যে মনে হচ্ছে তাদের শরীরে আগুন ধরে যাবে, এতটা তাপযুক্ত এই আগুনের কুণ্ডলি। তখন ছিল শীতকাল, জানুয়ারি মাসের ঘটনা, তো শীতকাল ছিল। জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ঠান্ডা থাকে আর কি। তাদের শরীরগুলো ঘেমে একদম একাকার। এই রিক্সা চালক, এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই দুইজনই এই কবিরাজের 2 হাত চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পর কবিরাজ বললেন, আরে ডরাইও না, আল্লাহ আছেন আমাদের সাথে, চুপ থাকো, দেখো এখন কি হয়। ওদেরকে ডাকছি, খালি এখন দেখো খেলতামাশা কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে আরো কয়েকটা আগুনের কুণ্ডলি কোত্থেকে যেন চলে আসছে। এগুলো আবার ধানি জমির উপরে গিয়ে মিলিয়ে গেল। এরপরেই ঘটলো আর একটা ঘটনা। সেটা হলো, এই যে রাস্তার এপাশে ওপাশে অনেকগুলো জোড়ায় জোড়ায় লাল লাল চোখ, মনে হচ্ছে এই চোখগুলো একে একে নিভে যাচ্ছে। জলজল করছিল তো নিভে যাচ্ছে। আর এরপর শুরু হলো আর্তনাদ। এমন আর্তনাদ মনে হচ্ছে যে এগুলোকে ভয়ঙ্করভাবে কেউ পেটাচ্ছে। এরা চিৎকার করছে, ব্যথায় মনে হচ্ছে এরা কুকড়ে যাচ্ছে, কান্নাকাটি, চিৎকার। মাত্র মিনিট খানেক এরকম হয়েছে, এরপরে একদম সব কিছু স্বাভাবিক। তখন ওই কবিরাজ বললেন যে নাও এবার চালাও, আর কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ সমস্যা শেষ। এরপরে কবিরাজকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তখন কবিরাজ বলেন যে তোমরা চলে যাও, ইনশাল্লাহ যাওয়ার পথে আর কোনো সমস্যা হবে না। কবিরাজকে তখন জিজ্ঞেস করলেন ঘটনাটা কি হয়েছিল। তখন কবিরাজ জানালেন একটা রহস্যময় ব্যাপার। কবিরাজ জানালেন, এই যে সাইফুল্লাহ ভাই, উনি যখন জন্মগ্রহণ করেছেন, কবিরাজ জানালেন যে এই শিশুটার জন্ম হয়েছে এক বিরল রাত্রে, রমজানের শেষে, চাঁদ রাতে, আবার সোমবারটা ইসলাম ধর্মে একটা বিশেষ গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। তো এই বিষয়গুলো মিলে গিয়েছে এই বাচ্চার বেলায়। আর এমন সময়ে, এমন দিনে জন্ম নেওয়া বাচ্চাদের প্রতি এই অশুভ শক্তিদের নজর থাকে। তারা বিশ্বাস করে এই ধরনের বাচ্চাদেরকে বলি দিতে পারলে তারা অনেক শক্তি অর্জন করবে। মূলত ওই রাত্রে যারা এসেছিল তারা ছিল টাহুরা প্রকৃতির জিন। এরা শিশু অপহরণ করে, শিশুদেরকে হত্যা করে, শিশুদেরকে বলি দেয়। আর ওই সময় এই যে কবিরাজ, শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা, উনি তার অনুগত ভালো জিনদেরকে আহ্বান করেছিলেন। আর এই জিনগুলোর সাথে সাথে চলে এসে এই টাহুরা জিনগুলোকে দিয়েছে বেধড়ক মায়। আর মায়ের খাওয়ার পরে এরা পালিয়ে যায়। এরপরে সহি সালামতে ঠিকঠাক মতো সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই আর ওই রিক্সা চালক ওনারা চলে আসেন। প্রতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে এই যে রিক্সা চালকের জ্বর এসেছিল, সেই সাথে এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাইয়েরও জ্বর এসেছিল। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে এই যে শাহাদত কবিরাজ, উনি গিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন এই দুইজনকেই। পুরোপুরি ঠিক হতে 1 মাসের মতো সময় নিয়েছিল। তবে এটা নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে ওই রাত্রে যদি কবিরাজ সাথে না থাকতো তাহলে বড় ধরনের বিপদের সম্ভাবনা ছিল। আল্লাহর অশেষ রহমতে কবিরাজের ওসিলায় ওই যাত্রায়
বাঁচিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা। আর সাইফুল্লাহ ভাইয়েরও আর কোনো সমস্যা হয়নি। ওই রাত্রে ওই যে ওনার কান্না থেমে গেল, আর কোনো ধরনের কোনো সমস্যা ওভাবে হয়নি। তবে এতটুকু জানিয়েছেন যে আর বড় ধরনের কোনো সমস্যা না হলেও মধ্যবর্তী সময়ে আরও ছোটো ছোটো বেশ কিছু ঘটনা রয়েছে, যেটা সাইফুল্লাহ ভাই পরে সময় সুযোগ করে আমাদেরকে আস্তে ধীরে পাঠাবেন, এটা জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 167তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম মোহাম্মদ মাহির আহমেদ সাইদ। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই। ঘটনাটি এখন থেকে প্রায় 15 বছর আগে ঘটেছিল। তখন উনি ক্লাস 4-এ পড়তেন। আমাদের দেশে স্কুল যেই সময়টাতে ছুটি থাকে, বিশেষ করে এরকম কয়েকটা সময় থাকে, গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায়, শীতকালীন ছুটি পাওয়া যায়। তো এরকম গ্রীষ্মকালীন ছুটিতে উনি 7 দিন থেকেছিলেন নানার বাড়িতে। এরপর উনি নিজের বাড়িতে আসেন। আসার পর উনি আরও খুশি হন, কারণ ওনার মেজো ফুপু তখন ওনাদের বাড়িতে বেড়াতে এসেছেন। ওনার মেজো ফুপু ওনাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন। উনিও মেজো ফুপুকে খুব ভালোবাসেন। উনি যখন আসলেন তখন দেখলেন যে মেজো ফুপু অন্যান্য সময় তাকে দেখে, অর্থাৎ এই সাইদ ভাইকে দেখে যেরকম খুশি হয়, আবেগ আপ্লুত হয়ে যায়, জড়িয়ে ধরে, এবার মনে হলো কেন যেন এতটা ভালোবাসা উনি দেখালেন না। ওনার চেহারাটা বেশ মলিন, ওনার মুখে অতটা আনন্দ এখন নেই যেরকমটা আনন্দ উনি পূর্বের বিভিন্ন সময় দেখেছিলেন। কিছুটা উনি হোঁচট খেয়েছিলেন যে ফুপু আগের মতো কি আমাকে আদর করে না। তবে পরবর্তীতে বিষয়টা উনি আর মাথায় রাখেন নাই, ভুলেই যান। মনে হলো যে ফুপু অসুস্থ, এই কারণেই হয়তো এরকম করে নাই, এরকমটাই উনি চিন্তা করেছেন। ফুপুর সাথে রাতের বেলা ঘুমানোটা এটা ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই ফুপুর সাথে রাত্রে ঘুমাতেন। তখন ক্লাস 4-এ উঠেছেন, খুব তো বেশি বড়ও না। উনি ফুপুর সাথে রাতের বেলা ঘুমাবেন, কিন্তু কেন জানি এই সাইদ ভাইয়ের মা বাবা এই জিনিসটা মেনে নিচ্ছেন না। ওই সময় সাইদ ভাইকে বোঝাচ্ছেন, বাবা ফুপু অসুস্থ, ফুপুর শরীরটা ভালো না, ওনাকে একা একা থাকতে দাও, তুমি আমাদের সাথে আসো। কিন্তু এই সাইদ ভাই তো নাসরবান্ধা, উনি তো পূর্বের যে অভ্যাস, এই অভ্যাস উনি ধরে রাখবেন এরকমই চিন্তা করেছেন। আর ফুপু এতদিন পর আসছেন, তার সাথে দেখা, ফুপুকে তো উনি ছাড়বেন না। ওনার মা বাবা অনেক চেষ্টার পরেও যখন এই সাইদ ভাইকে নিতে পারলেন না, কি আর করা, রেখে দিলেন। তবে দুজনের কপালেই চিন্তার ভাঁজ পড়েছিল, যেটা কিন্তু সাইদ ভাই ওই বয়সে বুঝতে পেরেছিলেন। কিন্তু কেন এমনটা হলো এটা বুঝতে পারেন নাই। ছোট মানুষ, এসব বিষয়ের খুব একটা পাত্তা দেন নাই। যাই হোক, ফুপুর সাথে গল্প গুজব করে ঘুমিয়ে গেছেন। রাত কয়টা বাজে ওনার ঠিক মনে নাই, আনুমানিক রাত 2টোর মতো হবে। ওনার ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। মনে হলো খাটের উপর ঝাঁকুনি হচ্ছে আর কর্কশ কিছু আওয়াজ শোনা যাচ্ছে। উনি তড়িঘড়ি করে উঠে বসলেন। ঘরে ডিম লাইটের আলো ছিল, ওই আলোটা মোটামুটি ভালোই স্পষ্ট ছিল। ওই আলোয় সাইদ ভাই স্পষ্ট দেখতে পারলেন যে ফুপু খাটের উপর বসে আছে, চুলগুলো এলোমেলো, আর ফিসফিস শব্দ করে কি যেন বলছে। আর পুরো রুমটা কাঁচা মাছের দুর্গন্ধে ভরে গেছে একদম। উনি এটা দেখে জোরে জোরে ওনার আব্বু আম্মুকে ডাকাডাকি শুরু করছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার আব্বু আম্মু চলে আসলো। দরজাটা ভেতর থেকে কিন্তু বন্ধ ছিল না, খোলাই ছিল ভেতর থেকে, যার কারণে সহজেই চলে আসতে পারলেন। এরপর ওনার আব্বু আম্মু এসে রুমের লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর এই সাইদ ভাই যেটা দেখতে পারলেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে ফুপু চুল এলোমেলো করে দিয়ে বসে আছে, তার চোখগুলো রক্তের মতো লাল, আর চোখগুলো এত বড় বড় করে উনি তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই চোখ দুটো, চোখের যে কোটর, এই কোটর থেকে বেরিয়ে আসবে, এত বড় করে তাকিয়ে আছেন, এত ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন।
সাইদ ভাইয়ের আব্বু এসেই ফুপুর পাশ থেকে এক হ্যাঁচকা টান দিয়ে সাইদ ভাইকে সরিয়ে নেন। সাইদ ভাইয়ের আব্বু বললেন যে ভয় পেও না বাবা, তোমার ফুপুর কিছু সমস্যা আছে, এই জন্যই উনি অসুস্থ, এই জন্য আমাদের বাসায় আসছেন ট্রিটমেন্টের জন্য, আর এই কারণেই তোমাকে ঘুমোতে নিষেধ করেছিলাম, তুমি আসো, কোনো সমস্যা নেই। সাইদ ভাইকে তো সরিয়ে দিলেন। এরপর সাইদ ভাইয়ের আব্বু অন্যান্য যারা পুরুষ সদস্য ছিলেন তাদেরকে ডাকলেন, তারাও আসলো। তারা আসার পরও একই দৃশ্য দেখলো যে একই রকমভাবে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সকলের দিকে তাকিয়ে আছে ফুপু, আর বিড়বিড় করে কি যেন পড়ছে, মাঝে মাঝে উদ্ভট রকমের অঙ্গভঙ্গিও করছে। সাইদ ভাই পরে জানতে পারলেন এই সমস্যাটা নাকি আরও 2 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। আশেপাশে যে সমস্ত কবিরাজ ছিল তারা ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। মূলত ভালো চিকিৎসার জন্যই ফুপু এই বাড়িতে এসেছেন 4 দিন ধরে। উনি তো নানার বাড়িতে ছিলেন, যার কারণে উনি বুঝতে পারেন নাই। এদিকে সাইদ ভাই ভয় পেতে পারেন, উনি ছোট মানুষ ছিলেন, তাই ওনাকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যাই হোক, ওই রাত্রে এখন দাদা চাচা যারা আসছেন, এখন কি করবেন এত রাতের বেলা? এত রাতের বেলা কবিরাজ কোথায় পাবেন? রাত তখন 2টোরও বেশি বাজে, সারা রাত তো এইভাবেই কাটাতে হবে। এই চিন্তা করছেন, এর ভিতরে ঘটে যায় আরেকটা ব্যাপার। সেটা হলো যখনই সাইদ ভাইয়ের দাদা ফুপুর সামনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেছেন, তখনই ফুপু অকথ্য ভাষায় দাদা সহ সবাইকে গালিগালাজ শুরু করেছেন। আয়াতুল কুরসি পাঠ করতে গেলে ফুপু দাদার গলা টিপে ধরতে আসে। এসব দেখে সাইদ ভাই তো ভয়ে অজ্ঞান হবার উপক্রম। এভাবে আরও অনেকক্ষণ চলতে থাকে। ফজর আজানের পর ফুপু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওই রাত্রে কেউই 2 চোখের পাতা এক করতে পারেনি, কারোরই ঘুম হয়নি। আর পরের দিন সকালবেলা সাইদ ভাইয়ের দাদা ভালো একজন কবিরাজের উদ্দেশ্যে রওনা হলেন, আর দুপুর 12টার দিকে এক মধ্যবয়সী লোককে সাথে করে ওনাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ফুপু তখন গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাত তো ঘুমাতে পারেন নাই ফুপু, পজেসড অবস্থায় ছিলেন, সকাল থেকে উনি ঘুমাচ্ছেন। কবিরাজ যেই না ফুপুর রুমে প্রবেশ করলো, ফুপু কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কি হলো, হঠাৎ করে ফুপু ঘুম থেকে সোজা উঠে বসলো। মনে হলো উনি ঘুমের ভান করে পড়েছিলেন, উনি সব বুঝতে পারছিলেন। সোজা উঠেই বিকট শব্দে হাসাহাসি শুরু করলেন। আর কবিরাজকে এক পলক দেখেই কবিরাজের নাম ধরে বলতে লাগলো, কিরে আবু সালে, তুই এখানে কেন? কবিরাজ আবার বলে উঠে, তুই আমার নাম জানিস? আমার নাম ধরে বললি, তুই চিন্তা করছিস কি? তুই আমার নাম ধরে ডাকলি দেখে আমি ভয় পেয়ে গেছি? এটা যদি ভেবে থাকিস তাহলে তোর ধারণা সম্পূর্ণ ভুল। এই কথা বলার পর কবিরাজ ফুপুর পাশে এসে দাঁড়িয়ে তার সাথে থাকা ব্যাগ থেকে কিছু একটা বের করেন। এটা মনে হলো যে গাছের শুকনো পাতা। এরপর একটা বোতল থেকে একটু পানি বের করলেন, সেগুলো একত্রে মিশিয়ে কি যেন পরে ফুপুর হাতের তালু এবং মাথায় দিয়ে দিলেন। ফুপু কিন্তু তখনও বিকট শব্দে হাসাহাসি করছেই, কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন কথা বলছে। কবিরাজ একটা পর্যায়ে এসে ফুপুর সাথে থাকা জিন, অর্থাৎ ফুপুর ভেতরে যে জিনটা ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই জিনটা ওই কবিরাজের সাথে কথা বলতে চায় না। কি উদ্দেশ্যে এসেছে, কি আশয় বিষয় কিছুই বলতে চায় না। জিন কোনোভাবেই আসল কথা বলে না, খালি কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, গালিগালাজ করে। তবে একটা কথা বারবার কবিরাজকে উদ্দেশ্য করে ওই জিনটা বলছিল যে, তুই যদি আমার পথের কাঁটা হতে চাস তাহলে তুই তোর জীবন হারাবি। এই কথাই বারবার বলছিল। কবিরাজ উনি ওসবের পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে রুকিয়া করেই যাচ্ছিলেন। একটা পর্যায়ে এসে অবশ্য ফুপুর শরীর থেকে ওই জিনটাকে বের করতে সক্ষম হন। কবিরাজ যাওয়ার সময় বলে যান যে ফুপুকে আরো ভালো এবং অভিজ্ঞ কোনো আলেম বা রাকিকে দেখাতে হবে। আপাতত উনি যে কাজটা করেছেন এটা এ পর্যন্ত ঠিক আছে, তবে এটা সমাধান নয়। উনি ওই বাড়িটা বন্ধ করে দেন, এরপর উনি চলে যান। পরিবারের ভিতর কিন্তু আতঙ্ক থেকেই গেল। এরপর 2টা দিন তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই রাতের পর থেকে, যেই রাত্রে ফুপুকে ওই ভয়ঙ্কর অবস্থায় দেখেছিলেন, এরপর থেকে কিন্তু এই সাইদ ভাই ফুপুর সাথে ঘুমানোর আর সাহস করেন নাই। আর
এরপর থেকে কোনো রাতেই খুব একটা ভালো ঘুম ওনাদের কারোরই হচ্ছিল না। 6 দিনের মাথায় আবার শুরু হলো আর একটা সমস্যা। ওই দিন বিকেলবেলা দেখা গেল ফুপু ফ্রিজে রাখা কাঁচা মাছ মাংস খাওয়া শুরু করেছে। মাছগুলো ফ্রোজেন অবস্থায় রয়েছে, বরফের মতো শক্ত হয়ে আছে। ওইটার উপরে কামড় দিয়ে উনি খাবার চেষ্টা করছেন আর বলছেন, কতদিন খাই না রে, কতদিন খাই না এগুলা, এই বলে এগুলো খাওয়ার চেষ্টা করছেন। সাইদ ভাইয়ের আম্মু রান্নাঘর থেকে এসে দেখে ফুপুর এই অবস্থা, উনি এই কাণ্ড করছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকারে অন্য সদস্যরা চলে আসছেন, তারাও এসে দেখেন এই কাণ্ড। এই অবস্থায় ফুপু কি করেন, উনি ওই মাছ মাংস যেটা উনি হাতে রেখেছিলেন আর কি, ওইগুলো নিয়ে উনি মূলত যেই ঘরটাতে থাকতেন আর কি, ওনাকে যেই ঘরটাতে থাকার জন্য দেওয়া হয়েছিল ওই সময়, ওই ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেন। অন্য সদস্যরা দরজার উপরে নক করছেন, এই খোলো খোলো, কিন্তু ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজে বলতে থাকে, খবরদার আমাকে বিরক্ত করবি না তোরা, আমি এখন এগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, আর যদি আমাকে বেশি বিরক্ত করিস তোদেরকেও কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবো। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কেউ আর ভয়ে ফুপুকে ডাকার জন্য সাহস করছে না। সন্ধ্যার কিছুক্ষণ পর সাইদ ভাইয়ের আব্বু আসে। তো এরপর ওনার আব্বুকে পরিবারের অন্য সদস্যরা যখন সব কিছু খুলে বলেন, তখন ওনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে এবার এমন কিছু করতে হবে যাতে করে এটা স্থায়ী সমাধান হয়। প্রতিনিয়তই তো ফুপুর অবস্থা আরও খারাপ হচ্ছে। কাঁচা মাছ মাংস তো আগে কখনো খায় নাই, এখন তো এগুলো খাওয়া শুরু করেছে। তার মানে হচ্ছে অবস্থা দিনকে দিন আরও ভয়াবহ হচ্ছে। এতদিন তো অনেক কবিরাজি দেখাইলাম, কাজ তো হয় না, স্থায়ী কোনো সমাধান তো হচ্ছে না। কি করা যায়, কি করা যায়? স্থায়ী সমাধানের দিকে ওনারা যাওয়ার চেষ্টা করছেন। এই জন্য টুকটাক ঝাড়ফুঁক ওইভাবে ওনারা করাচ্ছিলেন না, কেননা ওতে কোনো সমাধান হয় না। যতবার করানো হচ্ছে এরপরের অবস্থা আরও খারাপ হয়, কয়েকদিন ভালো থাকে আরও খারাপ হয়। এইভাবেই একটা মাস পার হয়ে যায়, সমস্যার কোনো কুল কিনারা হচ্ছে না। এই 1 মাসে পরিবারের লোকদের রাতের ঘুম যে কী জিনিস, এটা ওনারা খুব ভালোই টের পেয়েছেন, কারণ কেউই ঠিক মতো রাত্রে ঘুমাতে পারতেন না। এভাবে তো চললো বেশ কিছুদিন। এরপর ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ইট ভাটা আছে, এই ইট ভাটার ওই দিকটাতে একটা কবিরাজ বাস করতো। তো ওই কবিরাজের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলা হয়, এরপর উনি পরের দিন আসার জন্য রাজি হন। উনি বলে দেন ওনার কিছু জিনিস লাগবে, আগরবাতি, 6টা মোমবাতি, একটা লাল গামছা, কুরবানি হয়েছে এমন একটি পশুর হাড়, কচি বেলপাতা, আরও কিছু জিনিস। সব কিছু জোগাড় করলেও একটা জিনিস জোগাড় করতে খুব কষ্ট হয়েছিল, সেটা হলো কুরবানির পশুর হাড়। কারণ হচ্ছে এই ঘটনা যখন ঘটা শুরু হয়েছে তার থেকে 7-8 মাস আগে কুরবানি চলে গেছে। এই সময় তো কুরবানির পশুর হাড় জোগাড় করা সহজ বিষয় নয়। যাই হোক, আল্লাহর রসের সম্বন্ধে সেটিও কোনোভাবে জোগাড় করা হয়। কবিরাজ বেলা 11টার দিকে ওনাদের বাড়িতে আসেন। কবিরাজ বাড়ির সামনে এসে সরাসরি বাড়িতে না ঢুকে প্রথমে এই সাইদ ভাইয়ের দাদাকে বললেন যে ওনাদের বাসা থেকে যেন একটি মাটির তৈরি এমন একটি বস্তু তাকে দেয়া হয় যেটা হাঁড়ি জাতীয় কিছু হবে। ওই সময় একটা দইয়ের হাঁড়ি ছিল বাড়িতে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো ওই জিনিসটা এনে দেওয়া হলো, ওটার মধ্যে পানি দেওয়া হয়েছিল। তো পানি সমেত ওই হাঁড়িটা কবিরাজের হাতে দেওয়া হয়। ওই সময় কবিরাজ বেশ কিছু দোয়া দুরুদ পরে ওই পানির মধ্যে ফু দেন। ফু দেওয়ার পর বাড়ির মেইন যে দরজা এটাই ছিটিয়ে দেন। এরপর উনি ঘরে প্রবেশ করেন। এরপর কবিরাজ দাদাকে বলে ওঠেন যে এই বাড়িতে নাপাক এবং খুবই দুষ্টু জিনের অবস্থান রয়েছে। এরপর কবিরাজ একটা বৃত্ত আঁকেন, আর ওই বৃত্তের মধ্যে কবিরাজের যে সমস্ত চাহিদাগুলো ছিল, যে উপকরণগুলোর কথা উনি বলেছিলেন, সেগুলো ওখানে রাখা হয়। কবিরাজ এগুলো দিয়ে একটা আসন তৈরি করেন। তো কবিরাজ কিন্তু উনি বাইরে আছেন, ফুপুর সাথে দেখা হয় নাই, কিন্তু ফুপু ঘরের মধ্যে চিৎকার করে গালিগালা শুরু করেছে, আর ঘরের ভিতর সব জিনিস ভাঙচুর করা শুরু করেছে। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর কবিরাজ এক পর্যায়ে বলেন যে যান, তাকে নিয়ে আসেন। কবিরাজের কথা মতো ফুপুকে আনার জন্য যেই না সাইদ ভাইয়ের আব্বা রুমে প্রবেশ করেছেন, শুধু সাইদ ভাইয়ের আব্বা না, সাইদ ভাইয়ের দাদা, চাচা, ওনারা প্রবেশ করেছেন, তখন
ভয়ে তাদের রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। তারা দেখেন যে ফুপুর চেহারা পুড়ে যাওয়া, স্কিন এরকম মনে হচ্ছে আর কি, মানুষের চেহারা পুড়ে গেলে কিরকম হয় ওই রকম হয়ে গেছে। তারা সবাই এটাই দেখছে, চোখে রক্ত জমাট হয়ে আছে। একটা মানুষের চেহারা এরকম হয়ে যায় কিভাবে? বিভিন্ন ভয়ের গল্পে শুনেছেন যে ঝলসানো মুখ, কিন্তু তার চেহারা এরকম হলো কিভাবে? কবিরাজ তখন বলেন যে আপনারা কি দেখছেন, ভয় পায়েন না, ওর চেহারা ঠিকই আছে, আপনারা এখন এই অবস্থায় দেখছেন, ওকে নিয়ে আসেন। তাকে জোর করে টেনে হিচড়ে ধরে নিয়ে আসা হয়। 3-4 জন শক্ত সমর্থ পুরুষ মানুষ, তারাও ফুপুর সাথে পেরে উঠতে পারছিলেন না। কোনোভাবেই যখন ওই বৃত্তের মধ্যে আনা যাচ্ছিল না, এরপর কবিরাজ উঠে তার বোতল থেকে কয়েক ফোঁটা পানি ফুপুর দিকে যেই না ছিটিয়ে দিয়েছেন, এরপর মনে হলো ফুপু কিছুটা শান্ত হয়ে গেছে। তারপর তাকে টানতে টানতে এনে ওই আসনের মধ্যে বসানো হয়। ফুপু আসনে বসা মাত্রই কবিরাজ করেন একটা কাজ, সেটা হচ্ছে ফুপুর মাথার চুলের 3 দিক থেকে 3টা গিট দিয়ে দেন। এরপর কবিরাজ হাসতে হাসতে বলেন, তোর ক্ষমতা শেষ রে, তোর ক্ষমতা শেষ। আমি না চাইলে এখন কোনোভাবেই তুই এই শরীর থেকে আর বের হইতে পারবি না। আমি যতক্ষণ না পর্যন্ত এই চুলের গিট না খুলবো, তুই এই শরীরেই থাকবি। এরপর ওই কবিরাজ জিনের সাথে কথা বলা শুরু করে। এতদিন তো ওই জিন কিছুই বলতো না, এবার জিন বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জিনকে যখন জিজ্ঞেস করা হয় কি কারণে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছে, এরপর জিন বলছে আমার ইচ্ছা, আমার ভালো লাগছে তাই। আমি রোজ তার বাড়ির পাশ দিয়ে কবরস্থানের সামনে আসা যাওয়া করি, ও আসতেছিল দেখছি, ভালো লাগছে, পরে ধরছি, এটা আমার ইচ্ছা, আমার মন চাইছে তাই। তো ফুপুর যেই বাড়িটা, ওই বাড়ির ওখানে একটা কবরস্থান রয়েছে। ফুপুর যেই মেইন বাড়ি, এটি সোনারগাঁও উপজেলার পানাম যে নগর রয়েছে, পানাম নগর এর কাছাকাছি একটা জায়গায়। তো তাদের বাড়িটা একটা ছোট বিলের সাইডে, একটি রাস্তা রয়েছে, মাদ্রাসা রয়েছে, ঈদগাহ রয়েছে, ওই এলাকার কবরস্থান রয়েছে। আর কবরস্থানের পাশে বিশাল একটা বড় তুলা গাছ রয়েছে। তো ওই জিনটা বলে একদিন নাকি ফুপু মাগরিবের নামাজ পড়ার জন্য বাইরে ওযু করতে গিয়েছিলেন, ওই সময় ওই জিনটা তার উপর আসর করতে সক্ষম হয়েছে। এর আগে আসর করার চেষ্টা করতে পারে না, কিন্তু ওই সময় পেরেছে। আর ওই তুলা গাছে সে নাকি বসবাস করে। আর সে জানায় যে এই শরীর থেকে সে যাবে না। প্রথমে কবিরাজ যেটা করেন সেটা হলো ভালো করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই যেহেতু যাবে না, সাফ সাফ বলে দেয়। তখন কবিরাজ বলে দেন, ঠিক আছে তুই যাবি না তো যা, তোকেও আমি ছাড়বো না। তোকে তো আমি ভালো করে বললাম, তুই কি ভাবছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব? দেখ আমি তোর কি করি। এই বলে ফুপুর ঠিক 2 হাত দূরে একটা বালিশ রাখেন। বালিশ আনতে বলেছিলেন, বালিশটা রাখা হয়। কবিরাজ কিছু দোয়া দরুদ পরে ওই বালিশের উপর ফু দেন। এরপর কবিরাজের সাথে আনা একটি বেত দিয়ে ওই বালিশের উপর আঘাত করতে থাকেন। কবিরাজ যেই না বালিশের উপর বেত দিয়ে আঘাত করতে থাকেন, তখন ফুপু বিকট শব্দে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কবিরাজ বলতে থাকেন, ভালো করে তো বলছিলাম রে, তুই আমার সাথে বেয়াদবি করছিস, এবার এটার শাস্তি তুই ভোগ কর। আগে তোকে ইচ্ছা মতো পিটায় নেই, তারপর তোকে বোতলবন্দি করব। এই বলে কবিরাজ ক্রমাগত বেত দিয়ে বালিশের উপর আঘাত করছেন। আর ফুপু তো বিকট চিৎকার শুরু করেছেন, এত জোরে চিৎকার করছেন যে এইটা স্বাভাবিক কোনো চিৎকার না। আশেপাশের মানুষ চিৎকারে 2 কানের উপর হাত চেপে ধরে রেখেছেন, এমন একটা অবস্থা। এভাবে একটা পর্যায়ে কবিরাজ কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। যখন ক্লান্ত হয়ে পড়েছেন, এর মধ্যে সাইদ ভাই করেন আর একটা কাজ। সেটা হচ্ছে যখন দেখেন যে হুজুর বেদটা পাশে রেখে দিয়েছে, সাইদ ভাই ছোট মানুষের এগিয়ে গিয়ে বলেন যে হুজুর আমি আপনার কাজে একটু সাহায্য করতে চাই, এই জিনটাকে আমি একটু পিটাতে চাই। এর কারণে বহুদিন যাবত আমরা রাত্রে ভালো করে ঘুমাইতে পারি না, এর কারণে ফুপু কষ্ট পাচ্ছে, ফুপু আমাকে খুব স্নেহ করে ভালোবাসে, এই জিনটারে আমি একটু পিটাই, আপনার কাজে একটু সাহায্য করে, আপনি ক্লান্ত হয়ে গেছেন। হুজুর মৃদু হেসে দিয়ে ওই বেতটা সাইদ ভাইয়ের হাতে দেন। সাইদ ভাইও উনি ওনার রাগটা মিটাচ্ছেন সমানে, ওই বেতটা দিয়ে ওই বালিশের উপরে সমানে পেটানো শুরু করেছেন। আর ওই যে পেটানো, এর কারণে ফুপু আবারও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। সাইদ ভাই তো ছোট মানুষ, 15-20টা বালিশের উপরে
আঘাত করার পর উনিও ক্লান্ত হয়ে পড়েছেন। তখন এই সাইদ ভাইয়ের আম্মু যে কাজটি করেন সেটা হচ্ছে যে ওই বালিশটা ওখান থেকে নিয়ে পাশের রুমে রেখে দেন। হুজুর সেটা বলেছিলেন রেখে দেওয়ার জন্য। তো এরপর তো সাইদ ভাইকে ওখান থেকে নিয়ে গেছেন, কারণ সাইদ ভাইয়ের ভিতরে প্রচণ্ড রাগ ছিল যে ফুপুকে কষ্ট দিচ্ছে, সারা রাত তাকেও ঘুমাইতে দেয় না, ওনারাও ঘুমাইতে পারেন না, এই জিনের উপর প্রচণ্ড রাগ তার। তো সাইদ ভাইকেও পাশ থেকে নিয়ে গেছে ওনার আম্মু। এরপর আর ওনাকে ঢুকতে দেয়নি। এরপরে কি হয়েছে এটা সাইদ ভাইয়ের আব্বু আম্মুর কাছ থেকে সাইদ ভাই পরবর্তীতে শুনেছিলেন যে এরপরেও কিন্তু ওই কবিরাজ যখন জিনের সাথে কথা বলে, কবিরাজ বলে যাবে না, সম্ভব না, সে যাবেই না। উল্টো কবিরাজকে হুমকি দিচ্ছে যে এখান থেকে যদি একবার সে ছুটতে পারে তাহলে সেটাই নাকি কবিরাজের জীবনের শেষ সময় হবে। এরপর নাকি কবিরাজ কিছুটা সময় হো হো করে হাসে, এরপর বলে তুই যে শয়তান বদ জিন, তোর কি মনে হয় আমি কি তোকে সেই সুযোগ দেব? সেই সুযোগ তো তুই কখনোই পাবি না রে। এরপর কবিরাজ বলে তোকে আমি অনেক সুযোগ দিছি, তুই তো আমার কথা শুনলি না, এবার আর তোকে কোনো সুযোগ দেয়া হবে না। এরপর কবিরাজ কি করেন, তার ব্যাগ থেকে একটি কাচের বোতল বের করেন। অনেকক্ষণ নাকি ওই বোতলের উপরে উনি বিভিন্ন ধরনের দোয়া দুরূদ পড়ে ফু দিচ্ছিলেন। এরপর ফুপুর মাথায় যে 3টা গিট দিয়ে রেখেছিলেন, চুলের বেনি প্রথমে কয়েকটা করা হয়েছিল আর কি, 3-4টা বা 3টা বেনি করা হয়েছিল, যেটা এই সাইদ ভাইয়ের আম্মুকে বলেছিলেন করতে। উনি দ্রুত চুলের বেনি করে ফেলেছিলেন, ওই বেনির মাথায় আবার 3টা গিট দিয়েছিল, উনি এই 2টা বেনির গিট খুলে দিয়েছেন। এরপর একটি লাল গামছা দিয়ে ফুপুর নাক মুখ বাদে শরীরের অন্য অংশটা ঢেকে দেওয়ার চেষ্টা করে, মানে যতটুকু ঢাকা যায়। এরপর একটি বোতল থেকে কিছু পানি নিয়ে কাচের বোতলটা ওই পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখেন, যতটুকু ভেজানো যায় আর কি। তারপর সেখান থেকে আরেকটু পানি ফুপুর চোখে এবং নাকে ছিটিয়ে দেওয়া হয়। এরপর ফুপুর শরীরে মনে হলো খিঁচুনি শুরু হয়ে গেছে। তখন কবিরাজ এই কাচের বোতলটা, উনি এই কাচের বোতলের মুখটা খুলে রেখেছেন। যখনই নাকি এই কাচের বোতলটা ফুপুর নাকের কাছে ধরেছেন, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দেখা গেল ফুপুর নাকের ভেতর দিয়ে কালো একটা ধোঁয়া বের হলো এবং এই ধোঁয়াটা সোজা কুণ্ডলি পাকিয়ে ওই বোতলের মধ্যে প্রবেশ করলো। সাথে সাথে ফুপু অজ্ঞান হয়ে পড়ে। আর কবিরাজ উচ্চ স্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। এরপর কবিরাজ বলে আর কোনো চিন্তার কারণ নাই, এটাকে ধরে ফেলছি, এরপর যা করার দরকার আমি করব, তার আর কোনো কবিরাজি চিকিৎসার দরকার নাই, ডাক্তারের কাছে নিয়ে যান, ওষুধ টষুধ খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। এরপর কবিরাজ উনি কিছু পানি পড়া দিয়েছিলেন, তেল পড়া দিয়েছিলেন, ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। আর কবিরাজ বলেছিলেন যে 1 সপ্তাহ কোনো আমিষ জাতীয় খাবার, মাছ মাংস এগুলো যেন তাকে না খেতে দেওয়া হয়। এরপর কবিরাজ চলে যান। সত্যি আল্লাহর রহমতে ফুপু একদম স্বাভাবিক হয়ে যান। কিন্তু এরপর থেকে আর একটা ঘটনা ঘটতে থাকে এই সাইদ ভাইয়ের সাথে। এই ঘটনা 3 দিন পর থেকে এই সাইদ ভাই একটা স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নটা হচ্ছে ঘুমের মধ্যে উনি কালো কিছু অবয়ব দেখতেন। তাদের মুখ উনি দেখতে পারতেন না, তাদের দেহের গঠন ছিল 10 থেকে 11 ফুট উচ্চতার আনুমানিক। সেই অবয়বগুলো নাকি স্বপ্নে এসে তাকে হুমকি দিত। স্বপ্নের মধ্যে উনি দেখতেন যে উনি একটা রাস্তা দিয়ে বাসায় ফিরছেন, ওনার পেছন দিয়ে কারা যেন দৌড়ে আসছে। তাকিয়ে দেখেন যে ভয়ঙ্কর আকৃতির এই অবয়বগুলো, চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এর ভেতরে আর একটা অবয়ব দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই সাইদ ভাইয়ের ফুপু। তার মুখ দিয়ে লালা ঝরছে, চোখগুলো রক্ত জবার মতো লাল টকটকে, আর তার হাতে বড় একটা মাছ কাটার বটি। আমরা বাজারে মাছ কাটার যে বড় বড় বটি দেখতে পাই না, কিছু লোকজন মাছ কাটে, ওই রকম একটা বটি, সেটা দিয়ে এই সাইদ ভাইয়ের দিকে তেড়ে আসছে। উনি প্রাণপণে দৌড়াচ্ছেন, মনে হচ্ছে উনি আগাতে পারছে না, এখনই এসে ধরে ফেলবে। আর পেছন থেকে রাগে ভয়ঙ্কর ফোঁস শব্দ শোনা যাচ্ছে। উনি ওনার মতো করে দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি দৌড়াতে পারছেন না, আগাতে পারছেন না। ঘুম থেকে উনি ধর্মার করে উঠে বসেন, দেখলেন সারা শরীর ঘেমে একদম ভিজে একাকার হয়ে গেছে, হার্টবিট অনেকটা বেড়ে গেছে। উনি তো আম্মু আম্মু বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার আম্মু ঘুম থেকে জেগে ওঠেন, বলে কি হয়েছে?
স্বপ্নের কথাটা বলেন। সব শোনার পর ওনার আম্মু কিন্তু একবারের জন্য ওনাকে বলেন নাই যে বাবারে তুই দুঃস্বপ্ন দেখছিস, বরং ওনার আম্মু চিন্তিত হয়ে পড়েন। ওই যে কবিরাজ, ইটভাটার কাছে যে কবিরাজ, যেটা যিনি এই সমস্যার সমাধান করেছেন, তার কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তী দিন সকালবেলা। কবিরাজ সব শোনার পরে বলেন যে বাবা ভয় পেও না, তুমি স্বপ্নে যাদের দেখতে পাও তারা হচ্ছে ওই দুষ্টু জিনের সঙ্গী। তুমি যেহেতু বালিশে আঘাত করেছিলে, এই কারণে ওরা কিছুটা তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এরপর 17 দিনের কিছু আমল দিয়ে দেন, এই আমলগুলো করতে হবে। তো 17 দিন এই আমলগুলো করছেন। 17 দিনের মধ্যে উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, এরপর আর কোনো সমস্যা হয়ও নাই। ওই জিনটাকে নিয়ে যাওয়ার পর, বোতলবন্দি করার পর কি করেছে ওই কবিরাজ সে বিষয়ে জানা যায়, তবে খুব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর সাইদ ভাইও ভালো আছেন, উনি বড় হয়েছেন, এখন উনি প্রবাস জীবনে রয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাইকে প্রবাস জীবন থেকেও এই ঘটনাটি লিখে আমাদেরকে পাঠানোর জন্য। চলুন চলে যাব প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 167তম আয়োজনের ভূত এফএম, যেখানে রাতের অন্ধকারে শব্দ জাগে আতঙ্কের, প্রতিটি গল্পে লুকিয়ে থাকে মৃত্যু আর রহস্যের শীতল ছোঁয়া। কান পেতে শুনুন, সাহস থাকলে টিকে থাকুন, কারণ এখানে প্রতিটি শব্দে ভেসে আসে অদৃশ্য আতঙ্ক। তাই যারা নতুন আছেন, ভূত এফএমে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ অন্ধকারের এই ডায়েরি এখন থেকে হবে আপনারও।